প্রিয় এইচএসসি 25 সকলকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ইতিমধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। অলরেডি তোমরা বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে দিয়েছো। সো আজকে রায়হান ভাই আসছে তোমাদের জন্য ভেরি স্পেশাল ইংরেজির 110 নম্বরের যে রাইটিং পার্ট আছে সেটা নিয়ে কথা বলবো। যদি মনে হয় সময় মেনটেন করতে পারো না, একটু অল্প লেখে কীভাবে ভালো নাম্বার পাইতে পারো, তোমার খাতাটা কীভাবে একটু গোছানো থাকে, দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা ইংরেজির 110 নাম্বার তোমাকে একদম একদম শূন্য থেকে দেখায় দিব যে কিভাবে তুমি তোমার খাতাটাকে সুন্দর করে দিয়ে আসতে পারো। ঠিক আছে ভাই? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার টোটালি আমাদের 110 মার্কস। দেখো আমরা যদি প্রথমেই শুরু করি আমাদের ফার্স্ট পেপারের 2 নং যেটা তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে, আমি কিন্তু শেষে বলে দিব কিভাবে খাতাটা লিখবা। আমরা কিন্তু এখানে অনেক ভুল করি যে ভাই আমি তো অনেক লিখে আসছি নাম্বার কেন পাই না। সবগুলো তুমি র্যান্ডমলি লিখলে হবে না, প্রত্যেকটা জিনিসেরই কিছু ক্যাটাগরি আছে, ওই নিয়ম অনুসারেই জিনিসগুলোকে লিখতে হয়। ঠিক আছে ভাই? দেখো কোয়েশ্চেন নাম্বার 2তে যদি আমরা বলি, কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের হচ্ছে সব থেকে ক্যারাবেরা যেটা আমরা বলি আমাদের অ্যাডমিশন লাইফে বা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লাইফে, সেটা হচ্ছে ফ্লো চার্ট। এটা তোমরা আগে পড়ো নাই। ফ্লো চার্ট না, শুধু এটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এটা তোমরা 9-10-এ পড়ছো, এই কারণে ইনফরমেশন ট্রান্সফার পরীক্ষায় আসলে আসার সম্ভাবনা খুবই কম। আসবে না সেটা বলা যাচ্ছে না, তবে পসিবিলিটি ধরো যে 2%, 98% আমরা বলতে পারি ফ্লো চার্ট আসবে। 100% তো বলার রাইটস আমার নাই, এই কারণে বলতেছি না। তোমরা বুঝছো আমি কি বলতে চাচ্ছি। ওকে, তাহলে এখন ফ্লো চার্ট মানে লেখার কিছু নিয়ম কারণ আমাদের আছে, তোমরা ইতিমধ্যে পড়ে আসছো। আমি যা আরও লেটেস্ট কিছু কথা তোমাদেরকে বলে দিব আজকে। জাস্ট নোট খাতাটা বের করো, নোট করে ফেলো, এই জিনিসগুলো মেনটেন করে তোমাকে লিখতে হবে। দেখো ফ্লো চার্টে কিন্তু তোমার মার্কস হচ্ছে 5, যেটা আমাদের সময় 10 মার্কসের ছিল। একমাত্র টপিক ফ্লো চার্ট যেটা হুবহু তোমাকে কপি করে লিখতে হবে। ভালো করে শোনো, একমাত্র টপিক তোমাদের যে 200 নম্বরের সিলেবাস, এর মধ্যে একমাত্র টপিক হচ্ছে ফ্লো চার্ট, যেটা তুমি নিজের মতো করে লিখলে তোমার জয় বাংলা হবে। এটা তোমাকে তোমার মতো করে না, ওরা হুবহু কপি করে লিখতে হবে। তার মানে তোমাকে ইন্টারমিডিয়েটের মতো একটা পরীক্ষাতে 5 নাম্বার দেখে দেখে লেখার কথা ওরা বলতেছে, এমনি এমনি লিখলে হবে না। কিছু টেকনিক আছে, যেটা অনেকগুলো টেকনিক আছে তোমরা পড়েছো। জাস্ট ভাই 3টা জিনিস দেখাবো আমরা, টোটাল 6টা জিনিস। কোন 3টা জিনিস আমরা করব আর কোন 3টা জিনিস আমরা করব না, এই জিনিসটা তোমাকে জাস্ট আমি একটু রিকল করাই দিচ্ছি। তোমরা সবাই পড়াশোনা করছো, জাস্ট আমি তোমাদেরকে একটু রিকল করাই দিচ্ছি আবার, যে ভাই এই জিনিসগুলো তোমাকে একটু মেনটেন করতে হবে। ওকে ভাই, তাহলে প্রথম কথা হচ্ছে, আমরা যখন ফ্লো চার্ট লিখবো আমরা কি কি করব? প্রথমে হচ্ছে প্রবাহ চিত্র মানে কনসিকুয়েন্টলি ফ্লো করা। একটা হচ্ছে আমি তোমাদেরকে ডেমো দেখাই দিব, চিন্তা করো না। এখন প্রথম কথা হচ্ছে, আমরা ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে যেটা করি, এই দেখো শর্ট নোটস আমাদের লিখতে হবে। কি কি যে 3টা কাজ আমরা করব, আমরা শর্ট নোটস লিখবো। আমি তোমাদেরকে এখানে স্লাইড দিয়ে দিলাম, শর্ট নোটস লিখবো। মানে অতিরিক্ত বড় সেন্টেন্স আমরা করব না, দেখে দেখে সিস্টেমেটিক ওয়েতে পিচ্ছি করে লিখবো। শর্ট নোটস মানে কি? মানে হচ্ছে ফ্রেজ লিখবো, বাংলা কথা ফ্রেজ লিখবো। এরপরে 2 নাম্বারটা দেখো, আইজিপি দিয়ে শুরু করব। আইজিপি মানে কি তোমরা জানো? ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড। আইজিপি মানে কি রে? আই ফর ইনফিনিটিভ, পি ফর পার্টিসিপল। তাইলে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড দিয়ে আমরা বাক্যগুলো শুরু করব। এখন ইনফিনিটিভ কি তোমরা জানো? 2+ ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। তোমরা জানো জিরান্ড মানে কি? ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে। হ্যাঁ, পার্টিসিপলের ক্ষেত্রেও ভিত্রি দিয়ে শুরু হইতে পারে। আমি যদি আরো বাংলা কথা বলি তোমাকে, আমরা ভিত্রি দিয়ে শুরু করব, অথবা আইএনজি দিয়ে শুরু করব, অথবা 2+ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করব। এই 3টা জিনিসের যে কোনো একটা দিয়ে তোমাকে সেন্টেন্সটা শুরু করতে হবে, অর্থাৎ যে নোটসটা তুমি লিখবা ওইটা শুরু করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই আমি কোনটা দিয়ে শুরু করব? আপনি বললেন ভিত্রি দিয়েও হবে, ইনফিনিটিভ দিয়েও হবে, জিরান্ড দিয়েও হবে। আমি কোনটা দিব? তুমি দেখবা পরীক্ষার প্রশ্নে কোনটা দেওয়া আছে। পরীক্ষার প্রশ্নে স্যাররা যদি আইএনজি দিয়ে শুরু করে, তুমিও আইএনজি দিয়ে শুরু করবা। স্যাররা যদি ইনফিনিটিভ দিয়ে শুরু করে, তুমিও ইনফিনিটিভ দিয়ে শুরু করবা। আশা করি বুঝাতে পারছি। কিন্তু অনেকেই বলে যে ভাই মিলাইতে পারি না, তখন কি র্যান্ডমলি ইউজ করা যাবে? হ্যাঁ, র্যান্ডমলি ইউজ করা যাবে, এতে নাম্বার কাটবে না, তবে সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমরা বলি সবসময় আমরা এই জিনিসগুলো মাথায় রেখি। স্যার যেমনি দিছে আমরা চেষ্টা করব স্যারের মতো করেই একটু ফ্লো করে দেওয়া। ঠিক আছে? ফাইনালি হচ্ছে বক্স মাস্ট। কথায় আছে নো বক্স নো মার্কস।
বক্স না থাকলে শূন্য, মানে চশমা। চশমা পাইতে গেলে বক্স দেওয়া না, নাহলে তোমাকে বক্স দিতে হবে। ঠিক আছে, এখন এই কাজগুলো আমরা করব। কোন কোন কাজগুলো করব না দেখো, সেন্টেন্স লেখা যাবে না। সেন্টেন্স মানে কি? ফুল স্টপ। সেন্টেন্স মানে হচ্ছে ফুল স্টপ, তার মানে কোনো সেন্টেন্স লেখা যাবে না। এই ফ্রেজের শেষে ফুল স্টপ ইউজ করা যাবে না, যদি ইউজ করো তোমার জয় বাংলা। এরপরে বক্সের ডিজাইন নিয়ে আমাদের সব থেকে বেশি কনফিউজিং, এই জিনিসটা আমরা একটু দেখব। বক্সের ডিজাইন নিয়ে আমরা সব থেকে বেশি কনফিউশনের মধ্যে ভুগি, যে পরীক্ষার হলে কিন্তু এরকম থাকে 6টা। তোমাকে পরীক্ষার হলে থাকবে, ধরো 1 নাম্বার দেওয়া আছে, এখানে একটা কথা থাকলো, পরীক্ষার হলে এরকম তোমাকে দেয়া দিছে। এই দেখো পরীক্ষার হলে এরকম তোমাকে 6টা দেওয়া থাকবে। এখন তোমরা যেটা করো, অনেকে কি করো, যে যেভাবে দেওয়া আছে এইভাবেই তোমরা কি করো, যে 2 নাম্বার 3 4 এভাবেই তোমরা ফ্লো করার চেষ্টা করো। হ্যাঁ, এটা করবা না, এটা রং একটা আইডিয়া। আমরা যেটা করব, হ্যাঁ অনেক টিচার এভাবেও পড়ায়, কিন্তু এটা দেখলে টিচারদের মাথা মোটামুটি একটু নষ্টই হয়। আমরা যেটা করব, আমরা বক্স করব নিচে নিচে। ভালো করে মনে রাখবা, বক্স করব কোথায়? তীর চিহ্ন মাস্ট, কারণ ফ্লো চার্ট বলতে তীর চিহ্নকে মিন করে। এই আমরা নিচে নিচে, এখানে ধরো ওরা যদি এ দেয় আমরা এ দিব, ওরা যদি 1 দেয় আমরা 1 দিব, তারপরে 3 নাম্বার। এইভাবে আমরা কি করব, টোটাল 6টা হবে, টোটাল হবে 6টা। একটা প্রশ্নে দেয়া থাকবে, আর তুমি 5টা লিখবা। টোটাল মার্কস কত? 5। তাহলে এই গেল হচ্ছে আমাদের ফ্লোচার্ট নিয়ে যে কথাবার্তাগুলো। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, ওই জিনিসটা একটু আবার দেখো। এখানে একটা নোট দেওয়া আছে, সব থেকে ইম্পর্টেন্ট, যতগুলো কথা বললাম সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে নোটটার মধ্যে 4টা কথা লিখছে ভাই। কেমনে বুঝবা যে কোন জিনিসটা ফ্লো করার কথা তোমাকে বলা হয়েছে? আমি একটা এক্সাম্পল দিব তোমাদেরকে। দেখো বলতেছে 4টা শব্দ, হাইলাইটিং, শোয়িং, মেনশনিং, ইন্ডিকেটিং। এই 4টা শব্দের পরে যে অংশটুকুর কথা বলা হবে, আমরা কেবল সেই অংশটুকু ফ্লোচার্ট হিসেবে দেখাবো। ইন্ডিকেটিং, মেনশনিং, শোয়িং, তারপরে কি হাইলাইটিং। তোমরা দেখো প্রশ্নে এই শব্দটা আছে, 4টা শব্দের যে কোনো একটা থাকবে। সো ওই শব্দটার পরে যে কথাটা, যে ওয়ার্ডটা উল্লেখ করা হবে, আমরা কেবলমাত্র ওই অংশটাকেই অ্যাকসেপ্ট করব, বাকিগুলোকে আমরা অ্যাভয়েড করে দিব। বাংলাদেশ শোনার একটু ভালো করে খেয়াল করো, একদম তোমাকে প্র্যাকটিক্যালি আমি দেখাই দিচ্ছি। বলতেছে তোমাকে একটা প্যাসেজ দিবে, এটা যেহেতু সিনিয়র প্রশ্ন, বলতেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড, এই যে ইন্ডিকেটিং এর পরে যে কথাটা বলবে, আমরা বলছিলাম না ওইটা আমার মেইন জিনিস। তার মানে তুমি কোন জিনিসটা ফ্লো করবা? এই জিনিসটা ফ্লো করবা। এখন বাংলাদেশের কথা বলা হয়েছে, এখন বাংলাদেশের কি হয়েছে? বাংলাদেশের জন্ম হয়েছে, বাংলাদেশে অনেকগুলো মুভমেন্ট হয়েছে, বাংলাদেশে অনেকগুলো হচ্ছে তোমার বাংলাদেশ ক্রিকেট টিম স্ট্যাটাস পাইছে, টেস্ট টিমের জন্ম হয়েছে, তারপর হচ্ছে ধরো আমরা অলিম্পিকে অংশগ্রহণ করছিলাম 84 সালে। অনেক কাজ বাংলাদেশ করে, বাংলাদেশে একটা অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অনেক কিছু আছে। তাহলে আমরা কি সব কিছু নিয়ে লেখার কথা বলছে এখানে? তুমি কি সব কিছু 5টা বাক্যে লিখতে পারবা? না। এই কারণেই আমরা দেখবো যে এই যে শব্দগুলোর পরে কোন জিনিসটার কথা বলছে। এখন বাংলাদেশে অনেক ঘটনা ঘটে সচরাচর, কিন্তু আমাদেরকে কি বলছে? শুধুমাত্র হিস্ট্রিক্যাল মুভমেন্টগুলোর কথা বলছে। তাহলে আমি কি এখন লিখবো যে বাংলাদেশ ক্রিকেট টিম 99 সালে ওডিআই স্ট্যাটাস পাইছে? লিখবো এটা? না। তাহলে আমরা এই জিনিসটা একটু ভালো করে আমাদের দেখা লাগবে যে কি বলছে। তাইলে এখন তুমি ফ্লো করা শুরু করো। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা তেরিং বেরিং সব বাদ দিব, আমরা শুধু দেখবো হচ্ছে হিস্ট্রিক্যাল মুভমেন্টগুলো। হিস্ট্রিক্যাল মুভমেন্ট কি কি হয়েছে ওরা দিয়ে দিল। 1 নম্বরে কি দিয়ে দিল তোমাকে? যে পার্টিশন অফ ইন্ডিয়া, যেটাই বলো আর কি, পার্টিশন অফ ইন্ডিয়া ইন 1947, এটা তোমাদেরকে দিয়ে দিয়েছে। তার মানে তুমি বুঝে ফেলছো যে পার্টিশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া যে পার্টিশন হয়ে 2টা পার্ট হয়েছিল, আমরা হয়ে গেছিলাম পাকিস্তান, আর একটা হয়ে গেছিল ইন্ডিয়া, ওইখান থেকে মুভমেন্টগুলো মোটামুটি শুরু হয়েছে। তাহলে আমরা যদি এরপরে আমাদের বাংলাদেশের কথা বলছি আর কি, এখানে ইন্ডিয়া না বললে অন্য কিছু বললে আরো ভালো হইতো। দেখো এখন তাহলে আমরা কি করব? এখন 2 নম্বরে আমরা লিখবো কি? আমাদের 47-এ গেল, আমাদের 48 থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছিল। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আমরা লিখতে পারি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। কি লিখবো এখানে? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। দেখো ফ্লোটা কেমনে করে, তোমাকে কনসিকুয়েন্সিয়ালি ফ্লো করা লাগবে। তুমি প্রথমে লিখছো যে ভাষা আন্দোলন, পরে লিখলা 1971-এর যুদ্ধ, পরে আবার লিখলা 62 শিক্ষা আন্দোলন। এই ঘটনা হবে না, তোমাকে সিকোয়েন্সিয়ালি, তুমি প্রথমে ধরো বিয়ে শাদী করছো, নাকি তারপর জন্মগ্রহণ করছো, বিষয়টা এরকম। তুমি প্রথমে জন্মগ্রহণ করছো, তারপর পড়াশোনা করে করে উপরের দিকে গেছো, ঠিক আছে? তাহলে 1952। এরপরে আমরা যদি আবার বলতে পারি 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, তুমি বলতে পারো 1970-এর ইলেকশন,
তুমি বলতে পারো 1971-এর মুক্তিযুদ্ধ, তুমি বলতে পারো 1975-এর বাকশাল নিয়ে আন্দোলন হয়েছে, কাটা, জয় বাংলা। তুমি বলতে পারো এরপরে হচ্ছে আমাদের মুভমেন্ট হয়েছে কি স্বৈরাচার, এরশাদ বিরোধী মুভমেন্ট হয়েছে 90-এ। তুমি বলতে পারো হচ্ছে যে আমাদের সব থেকে স্পেশালি 2024 আমাদের কি হইলো, জুলাই মুভমেন্ট হইলো। এই যে কনসিকুয়েন্সিয়ালি যে মুভমেন্টগুলা, দিস ইজ কল ফ্লো চার্ট। তুমি জাস্ট বুঝবা যে এই শব্দটার পরে কোন কথাটা লেখা আছে, ওই কথার উপর বেস করে তুমি জাস্ট লিখবা। তোমাদের যেখানে সব থেকে বেশি ভয় সেটার নাম হইলো কি, মিস্টার সামারি। এখন সামারি লেখারও কিছু টেকনিক আছে, নিয়মকানুন আছে, তোমরা জানো, আমি জাস্ট একবার একটু বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে সাধারণত 3 ভাগের একটা প্যাসেজের 3 ভাগের 1 অংশ মোটামুটি হয়ে থাকে। এটা হচ্ছে মানে অ্যাজাম্পশন, আর কিচ্ছু না। তুমি যেখানে আপডাউন বড় করলে কেউ বলে যে 5 বাক্য, হ্যাঁ এইটাও কোনো কথা না, তবে মোটামুটি এর মধ্যেই হয়। 4-5টা বাক্য তুমি যদি একদম ভাইটাল বাক্যগুলো এখান থেকে লিখতে পারো, হুবহু তোলা যাবে না। হুবহু তুললে নাম্বার কত পাবা জানো, 2.5। বুঝছো? কিন্তু সামারির ক্ষেত্রে খুবই একটু কনসেপচুয়াল হইতে হবে, তোমাকে জিনিসটা বোঝা লাগবে। সামারি হচ্ছে এমন একটা জিনিস, ধরো আমাদের কাজী নজরুল নিয়ে সামারি আসছে, ঠিক আছে, বা জুলাই মুভমেন্ট নিয়ে সামারি আসতেই পারে, হ্যাঁ, জুলাই মুভমেন্ট নিয়ে সামারি আসছে। তো এখানে হচ্ছে ওরা 1-2জন শহীদের কথা বলে দিল, যে আবু সাইদ 16 তারিখে মারা গেল, তারপরে আমাদের মুগ্ধ মারা গেল 18 তারিখে, এই সময়গুলো ওরা বলে দিল। কিন্তু তুমি তো জানো এরা ছাড়াও হচ্ছে আমাদের ওয়াসিফ মারা গেছে, আমাদের আকরাম মারা গেছে, আমাদের রুদ্রসেন মারা গেছে। তুমি কি করলা, যে ওই 2টা জিনিস ছাড়াও তুমি যেগুলো জানো 2-1টা ইনভলভ করে দিলা। এটা সামারিতে করা জায়েজ। তার মানে ধরো আমাদের, আমি আরো ইজি করে বলি, আমাদের আসছে হচ্ছে আমাদের জাতীয় কবির, যে উনি লিখছে কি, উনি লিখছে হচ্ছে অগ্নিবীণা বিষের বাসী। 2টা ওরা এক্সাম্পল দিয়ে, তুমি তো জানো উনি প্রলয় শিখা লিখছে, তুমি তো জানো উনি লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন, এই কথাগুলো তুমি অ্যাড করতে পারবা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। যেটা করতে পারবা না, হুদায় আলাপ সালাপ আছে কিছু, সাল, জন্ম, মৃত্যু, বুজুং বাজুং, এই ধরনের কথাবার্তা লেখার দরকার নাই, লেখার মান নষ্ট হয় এগুলোতে। সো তোমাকে কমও যদি লিখো, তুমি যদি ভাইটাল জিনিসগুলো লিখতে পারো নিজের মতো করে, তাহলে কিন্তু তুমি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। এই কারণেই এতগুলা কথা আজকে তোমাদের সামনে বলা, ঠিক আছে। তাহলে সাধারণত আমরা কি করবো, 4-5টা বাক্যের মধ্যে লেখার চেষ্টা করব, মোটামুটি 1.25 পেজ। তোমরা যদি খাতা হিসাব করো 1.25 পেজ অ্যারাউন্ড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন তোমরা যেটা করো, হুবহু বাক্য তুলে দাও, একদম হুবহু স্কিপ করে লিখে তুলে দাও। ভাই এই সর্বনাশ করো না। নাম্বার 2.5 হাইয়েস্ট। ভাই কেমনে ভালো করতে পারি, ভালো করার বিষয় হচ্ছে তুমি যদি নিজের মতো করে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো। কিন্তু তোমাদের ক্ষেত্রে আবার দেখছি, আমরা তো মোটামুটি খাতা দেখি পোলাপানের যাতা অবস্থা, তোমরা যে কি লিখো আল্লাহ তাআলা ভালো জানে, তুমি জানো আর আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না, আমরা বুঝি না কিছু। এই কারণে আমরা শেষ বয়সে আসা, যেমন কালকে পরীক্ষা, আজকে এসে তোমাদেরকে এই ধরনের কিছু চূড়াই বুদ্ধি আমরা শিখাই দেই। সেগুলা কি করবা, কিছু পণ্ডিতি করবা। পণ্ডিতিগুলা কি ধরো 1 নম্বরে আমরা বলে থাকি যে তোমরা কিছু সিনোনিমাস ইউজ করো। তোমাকে ওরা দিছে ডে, তুমি ইউজ করতে পারো লাইট, ঠিক আছে না? সিনোনিম ওয়ার্ডগুলো আছে না, সিনোনিম। ওরা তোমাকে দিছে একটা হিউজ শর্ট, তুমি বললা কি, ইটস আ জাইগান্টিক। হ্যাঁ, যা হিউজ তাই জাইগান্টিক। তার মানে আমরা বলবো তুমি হুবহু যদি যারা হুবহু তুলবা, যারা হচ্ছে তোমার নিজের মতো লিখতে পারো, মাশাআল্লাহ, তোমাদের কোনো কথাই নেই তোমাদের নিয়ে আমাদের। কিন্তু যারা দেখো যে হুবহু দিন শেষে কপি করো, তোমরা কি করবা, একটু সিনোনিমাস, অ্যান্টোনিমাস, যেটা করতে পারো আমরা বলি অনেক সময়, যে বাক্যটা সিম্পল থাকলে এটা কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারো, আবার কমপ্লেক্স থাকলে সিম্পল করতে পারো। বাংলা কথায় তুমি ট্রান্সফরমেশনের কিছু নিয়ম কানুন এখানে ইউজ করলে তোমার বাক্যটা মানে ওইটাই থাকলো, তুমি পেসেজ থেকে চুরি করলা, কিন্তু টেকনিক্যালি চুরি করলা। টেকনিক্যালি চুরি করাটাও কিন্তু এটা স্মার্টনেস, ভালো নাম্বার কিন্তু ক্যারি করতে পারবা। আরেকটা করতে পারো, অ্যাক্টিভ প্যাসিভ করতে পারো, ভয়েসের বিষয়টাও এখানে নিয়ে আসতে পারো তোমরা। তো এই 3টা জিনিস মোটামুটি একটু মাথায় রেখো, যারা কপি করবা। আর যারা হচ্ছে কপি করবে না, যারা তোমরা নিজেরা বানায় ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো, মাশাআল্লাহ, তোমরা তো অবশ্যই লিখবা। তাহলে সামারির বিষয়টা আমরা বুঝাইতে পারছি। এই জিনিসগুলো মেনটেন করলে তুমি মোটামুটি 7.5 এর একটা মার্কস ক্যারি করতে পারবা। আরও বেশি আসলে খুব একটা সাররা দিবে না এখানে, কারণ এটা অনেক বিষয় আছে আর কি। তবে আমরা চাই তোমরা আরও অনেক ভালো করো, ঠিক আছে ভাই? তাহলে আমরা এই জিনিসটাও তোমাদেরকে বুঝাইতে পারলাম। আমাদের চলে গেল সামারি। পরবর্তীতে আমাদের যেটা আছে রিঅ্যারেঞ্জ। দেখো আমরা কিন্তু টোটালি 110 মার্কস নিয়ে কথা বলবো আজকে। হ্যাঁ, 110 মার্কস তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, কিন্তু
110 মার্কস তুমি কীভাবে লিখবা, তোমার খাতাটা কীভাবে গুছাবা, এটা নিয়ে কিন্তু এরপরেই আমরা এটা নিয়ে কথা বলবো, তোমার খাতাটা কীভাবে গুছাবা। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 আসে আমাদের রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ দুই ধরনের আসে। আমি তোমাকে যদি বলি, একটা হচ্ছে আমাদের স্টোরি চলে আসে ডিরেক্ট, সব থেকে বেশি যেটা হয় স্টোরি আসে, আর একটা হচ্ছে পার্সোনাল আসে। কি আসে? পার্সোনাল, মানে ব্যক্তি নিয়ে। দুইটা ইম্পর্টেন্ট। স্টোরিগুলো কি থার্স্টি ক্রু স্টোরি আসতে পারে, আসতে পারে না? থার্স্টি ক্রু স্টোরি, রবার্ট ব্রুশের আবার স্টোরি আছে অনেকগুলা, কুত্তা, তারপর বিলায়ের স্টোরি আছে নাকি, ঘুঘু আর পিঁপড়া স্টোরি আছে, ঘাস ফড়িং এবং হচ্ছে তোমার পিঁপড়া স্টোরি আছে, উন্দুর আর হচ্ছে তোমার সিংহের স্টোরি আছে, অনেকগুলো ভাই। তো স্টোরিগুলো যদি চলে আসে তখন হচ্ছে তোমাকে ওই স্টোরি যেভাবে পড়ছো ওইভাবে কনসিকুয়েন্সিয়ালি সাজাইতে হবে রিয়ারেঞ্জ। আর যদি পার্সোনাল আসে, যারা পার্সোনাল পড়ে গেছে মাশাআল্লাহ, ধরো নজরুল আসছে, ধরো আমাদের জুলাই মুভমেন্টের রিয়ারেঞ্জ আসছে, তখন তুমি একদম কনসিকুয়েন্সিয়াল শুরু করলা যে 15 তারিখ রাতে এই ঘটনা, এই উনি আপা এমন একটা কথা বলছে, এরপর থেকে সবাই ঢাকা ইউনিভার্সিটির হলগুলো থেকে প্রথম শুরু হইলো, এরপর থেকে সারা দেশেই আন্দোলনটা ছড়াই গেল, এইভাবে তুমি কনসিকুয়েন্সিয়ালি লিখতে পারো। ঠিক আছে? যদি ব্যক্তির ক্ষেত্রে হয় পার্সোনাল, তখন তোমাদের ধরো কমন যদি পরে তো পড়ে গেল, এখানে কোনো কথা নাই, কমন পড়ছে না, এখন কি করবা? খাতা কি খালি রেখে আসবা? না শোনারা, খালি রেখে আসা যাবে না, খালি রেখে আসা যাবে না, লিখে আসতে হবে। তুমি যাই লিখো, যেভাবে পারো, প্রয়োজনে দেখা যেমনে পারো, তোমার লিখে আসতে হবে। ভালো নাম্বার ক্যারি করার পিছনে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যারা ভালো নাম্বার ক্যারি করে তারা অবশ্যই লিখে, কোনো জায়গায় খালি রাখবে না সে, তার মানে তোমাকে লেখা লাগবে। এখন এই যে মোটামুটি এই 8-9টা জিনিস একটু ফলো করে আমরা যদি কমন না পড়ে লিখে দিব। জিনিসগুলো কি তোমরা জানো, যে যদি ধরো নজরুলকে নিয়ে একটা স্টোরি আসছে বা আমাকে নিয়ে একটা স্টোরি আসছে বা হচ্ছে একটা রিয়ারেঞ্জ আসছে, এখন তুমি তো আমার সম্পর্কে সব কিছু জানো না, তাহলে যদি ব্যক্তিকেন্দ্রিক হইলে মনে করবা যে সর্বপ্রথমে কি হবে, তার জন্মের একটা বিষয় চলে আসবে, জন্ম, নাম, পরিচয়, এই জিনিসগুলো আসবে। তারপরে জন্ম সাল আসে, কনসিকুয়েন্সিয়ালি জন্ম সাল, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্লো চার্ট। ঠিক আছে? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্লো। তোমার জন্মসাল আসে, কোথায় জন্মগ্রহণ করছে, স্থানগুলো আসে। এরপরে হচ্ছে তোমার 3 নম্বরে দেখো শৈশব কৈশোর, মানে তোমার হচ্ছে মোটামুটি স্কুল লাইফ বলা যায়, দেন হচ্ছে কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, এই জিনিসগুলো নিয়ে। এখন তুমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে ফেলছো, এখন তুমি কই যাবা? বাস্তব চিন্তা করো, এখন তুমি হয়তো বিয়ে শাদী করবা, অন্য কই যাবা? কোনো একটা তোমার কর্পোরেট লাইফে যাবা, মানে হচ্ছে কর্মজীবনে যাবা। তো তুমি হয়তো বা টিচার, কেউ ইউনিভার্সিটি টিচার হবে, কেউ সরকারি চাকরিজীবী হবে, কেউ আবার কোনো একটা কি বলা হয় এটাকে, যে কোনো একটা কোম্পানির ওনার হবে। সো কেউ, তুমি তোমার কর্মজীবনে ফিরে যাবো। সো তখন তোমার এই জিনিসটা নিয়ে আলোচনা করবা, দেখবা যে এখানে 10টা লাইনের মধ্যে কোনটা ওনার যে কর্পোরেট লাইফ নিয়ে কথাবার্তা আছে। ঠিক আছে? এটা যাওয়ার পরে আমরা লিখবো কি, যেহেতু সে কর্মজীবনে প্রবেশ করছে, সে গবেষণা করবে, সে চাকরি করবে, সে কিছু আবিষ্কার করলে করতে পারে। যদি সে কোনো কিছু আবিষ্কার করে, পরবর্তীতে আমরা তার আবিষ্কারের বিষয়টা লিখবো, কি আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এই জিনিসগুলো আমরা এখানে লিখবো। বা তার এই কোম্পানির এত আপগ্রেডেশনের পিছনে ওর অবদানটা কি আছে, এটা একটু লিখবো। ফাইনালি যেহেতু সে কিছু একটা আবিষ্কার করলো, ডিনামাইটস আবিষ্কার করলো আমাদের নোবেল সাহেব, এরপরে সে নোবেল কি বলো, নোবেল, এই যে আমাদের যে রিওয়ার্ড হয় নোবেল, সো যে একটা আবিষ্কার করার পরে সে একটা পুরস্কার পাবে, একটা রিওয়ার্ড পাবে, বা তার ফলাফলটা কি হইলো। সে যদি চাকরি লাইফে ভালো কাজ করে তার প্রমোশন হবে, সে যদি কোনো একটা আবিষ্কার করে সে ভালো একটা অ্যাওয়ার্ড পাবে, গভর্নমেন্টের স্বর্ণপদক পাবে। সো এরপর আমরা রিওয়ার্ডগুলো দেখবো বা অ্যাওয়ার্ডগুলো দেখবো, ফাইনালি তার জয় বাংলা। এই কনসিকুয়েন্সটা মেনটেন করে আমরা যদি কমন না পড়ে, তাহলে আমরা এইভাবে লিখে আসবো। প্রথমে আমরা কি দিব? জন্ম, নাম, পরিচয়, জন্মস্থান, কোথায় জন্মগ্রহণ করছে, জন্মের সাল, তারপরে ধরো স্কুল লাইফ, দেন কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, তারপরে বিয়ে শাদী, কর্মজীবন, তারপরে ধরো তোমার কোনো একটা কিছু আবিষ্কার করে ফেললো, দেন সে পুরস্কার পাইলো, দেন জয় বাংলা হয়ে গেল। এই কনসিকুয়েন্সটা মেনটেন করে তোমরা মোটামুটি রিয়ারেঞ্জটা লিখে আসলেই ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা। আর যারা অবশ্যই আমি বলবো যে রিয়ারেঞ্জটা তুমি প্র্যাকটিস করে যাবা, অবশ্যই 30, 40টা, 50টা লাস্ট 5 বছরের প্রশ্ন, অ্যাটলিস্ট 18 থেকে 24 সালে যে প্রশ্নগুলো আসছে, এগুলা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখে যাবা। মোটামুটি 50-55টা প্রশ্ন তো দেখে যেতে হবে, এগুলো থেকেই আসবে। ঠিক আছে ভাই? তাহলে আশা করি আমরা এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারলাম। দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্রাফ চার্ট। এই যে কথাবার্তা শুরু হয়েছে, অনেক সময় তোমাকে বলে দিবে 200 ওয়ার্ডের মধ্যে লিখো। গ্রাফ চার্ট আমাদের সময় ছিল 10 মার্কস, তোমাদের সময় হচ্ছে 15 মার্কস। এখন বাচ্চারা বলে যে ভাই 10 মার্কসের যে আমরা যতটুকু লিখতাম 15 মার্কসের কি আমরা সেম লিখবো? না, এখানে কথা হচ্ছে 15 মার্কসে তুমি সেম লিখতে পারবা না, তোমাকে আর একটু বাড়াইতে হবে কথা। আর গ্রাফ চার্ট হচ্ছে এমন মজার একটা জিনিস, এখানে শুধু বাড়ানোর মজাই আছে। ধরো বাংলাদেশ আর শ্রীলঙ্কার টেস্ট চলতেছে, যদিও আমরা হারছি, ইনিংসে হারলাম জঘন্য। এই ওভারে ধরো একটা উইকেট গেছে, আর এই ওভারে ধরো তোমার
এখানে 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 ধরো একটা উইকেট গেছে, পরপর দুইবার উইকেট গেল, আমরা ধরো তোমাকে অনলাইন করে দিলাম। তোমাকে এগুলো ক্লু দিয়ে দিবে ওরা, বুঝছো? ওরা ক্লু দিয়ে দিবে, সুন্দর করে তোমাকে ক্লু দিয়ে দিবে যে এটা ধরো যে কি বলছে, দ্য গ্রাফ শোজ দ্য গ্রাফ ডিসক্রাইবস অ্যাবাউট দ্য টেস্ট ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা। এই ধরনের কথাবার্তা দিয়ে তুমি স্টার্ট করলা। এখন প্রথম কি করবা, ধরো এখানে তোমার এখানে আরেকটা দিবে, তোমার রান দিবে, যেখানে 5, 10, 15, 20, 5 রান, এখানে 10 রান, এখানে ধরো 15 রান দিয়েছে তোমাকে। তাহলে আমরা কি দেখলাম, প্রথম ওভারে কয় রান নিল, 5 রান নিল। ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করবা। প্রথমে কি করবা, যেটাই থাকুক, গ্রাফ চার্ট বা পাই চার্ট যাই থাকুক, তুমি প্রথমে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা করবা, ইন্ডিভিজুয়াল ওভারগুলো ব্যাখ্যা করবা। তাহলে আমরা দেখতেছি কি, প্রথম ওভারে 5 রান নিচে, কোনো উইকেট হারায় নাই। সেকেন্ড ওভারে রানটা কি হইলো, বাইরে 10 রান হইলো, কোনো উইকেট হারায় নাই। থার্ড ওভারের রানটা আরেকটু বাইরে হইলো, 13 রান। আবার ফোর্থ ওভারে কিন্তু দেখো, তোমার ফোর্থ ওভারে রান আসছে 2 বা 3, উইকেট গেছে একটা। তুমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কথা বলবা। তারপরে এখানে দেখো ফিফথ ওভারে কি করলো, যে রান নিল সর্বোচ্চ, অর্থাৎ 15, উইকেট গেল একটা। এরপরে তুমি একটা আলোচনা দিলা যে আফটার 5 ওভার্স কমপ্লিটেড উই সি বা উই শো দ্যাট, কি দেখলাম, যে টোটাল উইকেটস এত, টোটাল রানস এত। মানে কীভাবে তুমি কথা বাড়াবা, কেমনে কথা বাড়াবা, এটা তোমাকে আমি বোঝাচ্ছি। তবে এটার ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের খুবই গুরুত্বটা অনেক বেশি। ফ্রি হ্যান্ড রাইটিং যাদের ভালো, তোমরা অবশ্যই, আমরা যখন কোচিংয়ে পড়াই, আমরা বাচ্চাদেরকে সবসময় বলি যে একদম ফার্স্ট ইয়ার থেকে বাচ্চাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর প্রেশার ক্রিয়েট করি। কারণ ভাই রাইটিং পার্ট মুখস্থ, এখন মুখস্থের দিন আসলে শেষ ভাই। ট্রিকি প্রশ্ন মাঝে মধ্যে করে, তো এই ক্ষেত্রে তোমাকে ওই পরীক্ষার হলে বসে লিখে দিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো আমরা কি করব, যে কথা বাড়াবো, প্রত্যেকটা লিখছি ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা, তারপরে কম্পেয়ার করব যে সব হাইয়েস্ট লোয়েস্ট। তোমরা জানো, তোমরা অলরেডি পড়ে আসছো, অনেক পরীক্ষাও দিছো, হাইয়েস্ট লোয়েস্ট নিয়ে আলোচনা করব, পার্সেন্টেজ দিব, এত এত নিয়ে কথা বলবো। এখন বলতে পারো ভাই অফিসিয়ালি কতটুকু লিখবো, আপনি কি বলেন, কতটুকু লিখলে আমরা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো? আমার কথা হচ্ছে তুমি লেখার চেষ্টা করবা 3.5 পেজ, কোনো চিত্রমিত্র নাই। তোমাকে 3.5 পেজ লেখার জন্য আমি সাজেস্ট করব 15 মার্কসের জন্য। যদি কেউ না পারো ভাই 2.5 পেজ 3 পেজের নিচে লিখো না, যা পারো না পারো গুজামেল দিয়ে লেখা আসবা, লেখার কোনো বিকল্প নাই। তবে সর্বনিম্ন 3.5, যারা এর থেকে ভালো করতে চাও আর একটু ভালো লিখতে পারো। আশা করি এই জিনিসটা বুঝাইতে পারলাম। পরবর্তীতে দেখো আমাদের জন্য কি আছে, রিঅ্যারেঞ্জ গেল, আমাদের গ্রাফ চার্ট গেল, এই যে আমাদের আছে এখন স্টোরি রাইটিং। এখন দেখো আমাদের সময় স্টোরিতেও 10 ছিল, তোমাদের সময় স্টোরিতে কত, 25, মানে হচ্ছে 15 মার্কস। এখন কি করবা, সেম জিনিস, স্টোরি লেখারও কিছু নিয়ম কানুন আছে। প্রথম কথা হচ্ছে স্টোরিকে তুমি একটা টাইটেল লিখবা। কি লিখবা, টাইটেল খুব সুন্দর করে, যেমন আসছে ধরো এটা আমি লিখলাম কি, আ থার্স্টি ক্রো, এই যে একটা টাইটেল লিখলা, এটা আন্ডারলাইন করলা। কেউ কেউ তোমরা এরকম করো, পিঙ্ক ইউজ করো, ভাই পিঙ্ক ইউজ করার দরকার নাই। এরকম এই বুজুং বাজুংয়ের দরকার নাই। এই যে সাপের ঢেউ, নাগিনী, কাল নাগিনী দেওয়ার কি দরকার ভাই? মনে রাখবা স্টুডেন্ট 2 ধরনের কালি ইউজ করতে পারে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ওয়ানলি ব্লু। আর কোনো কালার তুমি খাতা ইউজ করতে পারবা না। পিঙ্ক, গ্রিন, যার যত পছন্দের কালার থাকুক ইউজ করতে পারবা না, ইউজ করলে মার্কস কাটা যাবে। আর এত ডিজাইনের দরকার নেই ভাই, জাস্ট কি করবা, টাইটেলটা লিখবা। ডেফিনেটলি টাইটেল লিখতে হবে, টাইটেল না লিখলে চশমা, চশমা বুঝো তো, 00। তুমি এত ইতিহাস লিখে আসছো, টাইটেল লিখো নাই, 00। ওরা বলে দেখ পরীক্ষায়, না বলে দেখ, তোমাকে টাইটেল লিখাই লাগবে। সো আমরা টাইটেলটা লিখবো, লিখে জাস্ট পেন্সিল হলে পেন্সিল, কলম হলে কলম দিয়ে জাস্ট একটা, এরকম সাপের ঢেউ, কাল নাগিনী, কাল সাপ, নাগ নাগিনীর প্রেম দরকার নাই, ডিরেক্টলি একটা দিবা, দিয়া আমরা আলোচনা করে ফেলবো। স্টোরিতে লিখলা তুমি, এখানে লিখলা, আবার লিখলা, ফুল স্টপ দিলে একটু প্যারা দিতে পারো। তুমি কি করতে পারো, প্যারা দিয়ে আবার লিখলা, সৌন্দর্য থাকলো। অ্যাটলিস্ট এইটাও সেম তোমার 3 or 3.5 পেজ। এখন বলতে পারো যে ভাই থার্স্টিক্র তো আমরা জানি যে কাকে কি করছে, পাথর এনে ফালছে, তারপর স্টোরি শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো, এখানেও কথা বাড়াবা, ঠিক আছে? কথা নিজের মতো বাড়ায় লিখবে যে কাক ওইদিকে ঘুরে গেছে, ওই নদীর পাড়ে বসছে, গিয়ে দেখে পাথর নাই। তারপর ওইখান থেকে গেল আরেকটা ভাটায় গেল ইটের, ওইখানে পাথর পায় নাই। তো অনেক দূরে আরেকটা রাস্তার মধ্যে ওইখানে গিয়ে পাথর পাইছে। তুমি কিন্তু দেখো কথা বাড়াই ফেলছো, নাম্বার বাড়ছে, তোমার কথা বাড়ানো লাগবে। ধরো আসছে শেখ সাদির গল্প, খুব ইম্পর্টেন্ট, শেখ সাদির গল্প, ড্রেস ডাজেন্ট মেক্স মেন আ পারফেক্ট, আছে না আমাদের একটা, বা হচ্ছে ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার, টাইটেল এটা দিতে পারো। তো এই টাইটেল দিয়ে শেখ সাদির যে গল্প, এই গল্প লিখলে তোমার মোটামুটি 3-3.5 পেজ হয়ে যাবে। তো এই জিনিসগুলো মেনটেন করো। মনে রাখবা স্টোরিতে তুমি প্যারা দিতে পারবা,
স্টোরিতে আমরা কি করতে পারি, প্যারা ইউজ করতে পারি, কিন্তু এরপরে যেসব জিনিস কথা বলবো এগুলোতে আমরা প্যারাটা ইউজ করতে পারবো না। সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার, মানে কি বাংলা কথা হচ্ছে চিঠি। বাংলা কথা কি চিঠি, নাম্বার কত 10 মার্কসের জন্য চিঠি কেমনে লিখবা তোমরা নিয়মকানুন সব কিছু জানো একদম। আমি যদি লেটেস্ট কথাবার্তা বলি তাহলে দেখবা যে এই পাশ দিয়েও শুরু করতে পারো। ধরো আমরা তারিখ লেখার একটা নিয়ম আছে, আমরা তারিখটা অনেকেই বলে লিখি। আমি তোমাকে বলে দিলাম যে আজকে প্রথমে কি লিখবা, যে আমি লিখলাম তোমাকে 20 জুলাই নাকি বা জুন, যেটাই বলো আর কি, জুন 2025। এই দেখো এটা হচ্ছে তারিখ লেখার এক্সাক্ট নিয়ম। আমরা কি করি অনেক সময়, আমরা করি কি 20/6/25, কেউ লিখি আবার 20/6/25। জয় বাংলা ভাই, এইসব কোনো তারিখ নাই, সব ইনফর্মাল আলাপ সালাপ এইসব লেখা যাবে না। এই জিনিস তোমাকে এইভাবে লিখবা, তারপরে নিজের ঠিকানাটা দিবা। এখন এটা বাম দিকেও দিতে পারো, ডান দিকেও দিতে পারো, কোনো সমস্যা নাই, দুইটাই কারেক্ট। তুমি যদি বাম দিকে দিয়ে পড়ে থাকো তাহলে বাম দিকে দিবা, কি লিখবে এখানে, এরপর লিখবে তোমার ঠিকানা। যেমন আমি আছি এখন কই, ধরো যে 20/A, তারপরে ধরো আমি দিলাম ঢাকা, আমার ঠিকানা আমি দিলাম, কোনো সমস্যা নাই। সেম জিনিসটা তুমি এই পাশে লিখতে পারো। বলছি আবারও, যে যেমনি শিখছো যদি এই পাশে লিখো এখান থেকে লিখতে পারবা, এই পাশে লিখলে এই পাশে লিখতে পারবা, ঠিক আছে। এরপর কি লিখবো আমরা, ডিয়ার সখিনা বা ডিয়ার স্যার বা ডিয়ার সখিনা লেখা, টিং গালিগালাজ যে সমস্ত তোমার মন চায় তুমি ইচ্ছা তা করবা। তারপর নিচে লিখবা কি, ইউরস এভার। এটা মনে রাখো, একটা জিনিস শিখবা সব জায়গাতেই লিখবা ইউরস এভার, ঠিক আছে। তোমার নামটা একবার দিয়ে দিতে পারো, নাহলে দরকার নাই, চিঠির ক্ষেত্রে দরকার নাই। তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে একটা স্টাম্প আঁকতে হবে, একটা স্টাম্প আঁকতে হবে না, আমরা জানি স্টাম্প কীভাবে আঁকে, এই যে এখানে আঁকা লাগবে। এখানে তোমার হচ্ছে নিজের ঠিকানা দিতে পারো, প্রথমে হচ্ছে কি দিবা, নেম, এটা ফ্রম, বুঝছো, একটা ফ্রম একটা টু, এটা ধরো ফ্রম, এটা ধরো টু, নিজের নাম দিবা, সুন্দর করে পুরো নামটা দিবা, হুবহু এই ঠিকানা যেটা লিখছো এখানে, এই ঠিকানাটা এখানে দিবা, দ্যাটস ইনাফ। আর টু মানে কার কাছে তুমি পাঠাচ্ছ, যার কাছে পাঠাচ্ছ তার নামটা দিবা সুন্দর করে এখানে, একদম ফুল নামটা দিবা, তার ঠিকানাটা দিবা, খেলা শেষ, দিয়া শেষ করে দিবা। কয় পেজ, সর্বনিম্ন 2 পেজ, এবং 2 পেজে ইনাফ। অবশ্যই খাতার তুমি বাম দিক থেকে শুরু করবা। আমি যদি তোমাকে একটা পেজ নিয়ে দেখাই, ধরো এই যে, তোমরা জানো যে এই পাশ থেকে শুরু করবা, এই পাশে নিয়ে শেষ করবা, যেন স্যাররা একবারে দেখতে পারে। ওকে, তাহলে আমাদের চিঠি চলে গেল। আর মাঝে কি আলাপ সালাপ করবে এটা তোমাদের বিষয়, তুমি কাউরে ইনভাইটেশন জানাবা তোমার জন্মদিনে, তোমার বিয়ে শাদিতে, কিংবা অন্য যে কোনো কিছু, এটা তোমাদের বিষয়। জাস্ট সিস্টেমটা আমাকে যদি বলো, আমি বলবো এটা এখানে লিখলেও হবে, এটা ডান দিকে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, দুটোই কারেক্ট, বোথ আর অলসো কারেক্ট। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট পেপার নিয়ে আলোচনা। আমরা আলোচনা করলাম হচ্ছে তোমার ফ্লোচার্ট নিয়ে কিভাবে লিখবা দেখাইলাম, আমরা আলোচনা করলাম সামারি নিয়ে চূড়াই বুদ্ধি তোমার দেখাইলাম, আমরা আলোচনা করলাম রিঅ্যারেঞ্জ নিয়ে তোমাকে টেকনিক দেখাইলাম, আমরা আলোচনা করলাম স্টোরি নিয়ে, গ্রাফ চার্ট নিয়ে, ইনফর্মাল লেটার নিয়ে। এই হচ্ছে মোটামুটি আমাদের 65 মার্কসের কি গেল, ফার্স্ট পেপারের প্রশ্নগুলো গেল। এইভাবে তুমি একটু লেখা লাগবে।